যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সুখবর। ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ এক্সামিনেশন 2020 যেটা নোটিফিকেশন বার করেছে। অ্যান্ড আই এম হিয়ার টু টেল ইউ অ্যাবাউট অল দ্য ডিটেলস অ্যাবাউট দিস পোস্ট। দেখো যে পোস্টের কথা বলেছে ACIO 2 এক্সিকিউটিভ, সেই পোস্ট গ্রুপ সি এর আন্ডারে পড়ছে, ঠিক আছে, যেটা আমরা বলছি নন গেজেটেড বা নন মিনিস্ট্রিয়াল পোস্ট, ঠিক আছে। যে ভ্যাকেন্সিজের কথা বলা হয়েছে, টোটাল ভ্যাকেন্সি 2000, যেটা কিন্তু খুবই বড় মাত্রায় ভ্যাকেন্সিটা। তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সেক্ষেত্রে একটা বড় অপরচুনিটি, ঠিক আছে। 89টা সিট আছে, EWS 113টা, OBC 417 এবং SC 360 আর ST 121, ঠিক আছে। যে স্যালারির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের লেভেল 7 এর স্যালারি 44,900 থেকে 1,42,000 পর্যন্ত স্যালারি হতে পারে, ঠিক আছে। এরপর যে পে স্কেলের কথা বলছে, যে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স, যেখানে 20% অফ বেসিক পে ইন অ্যাডিশন টু আদার গভর্নমেন্ট অ্যালাউন্সেস, তাছাড়াও যে ক্যাশ কম্পেনসেশন ইন লিউ ডিউটি পারফরমেন্ট অন হলিডেজ সাবজেক্ট টু এ সেলিং ও 30 days, ঠিক আছে। এটা কিন্তু তোমরা তার সঙ্গে থাকছে। যে এসেনশিয়াল কোয়ালিফিকেশনের কথা বললাম সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ফর্ম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে একটা গ্র্যাজুয়েশন মাস্ট থাকতে হবে, ঠিক আছে। তাছাড়া যে নলেজ থাকতে হবে কম্পিউটারের, ঠিক আছে। এখানে পুরো নোটিফিকেশনে কোথাও সার্টিফিকেটের কথা বলেনি, সো বেসিক নলেজ তোমাদের একটা থাকলেই আমার মনে হয় যথেষ্ট, ঠিক আছে। এরপরে চলে আসছি এজ লিমিট যেমন SSC থাকে সেরকমই 18 থেকে 27 বছর পর্যন্ত যারা বয়স তাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারে তারা, ঠিক আছে। এছাড়াও যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকছে, যেটা হচ্ছে আমাদের SC STর ক্ষেত্রে 5 বছর, ঠিক আছে। SC STর ক্ষেত্রে 5 বছর এবং 3 বছর OBCর জন্য এজ রিল্যাক্সেশন থাকছে। এরপর দেখো যে নোট এখানে করতে বলেছে, যেটা হচ্ছে যে অ্যাবাভ মেনশন পোস্ট ইজ নট আইডেন্টিফাইড সুইটেবল ফর এনি ক্যাটাগরি অফ পার্সন উইথ ডিসঅ্যাবিলিটিস। সো হ্যান্ডিক্যাপ যারা পার্সন তারা কিন্তু এই পোস্টের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ ইজ প্রভিশনাল অ্যান্ড লিয়েবল টু চেঞ্জ। পরবর্তীকালে যে ভ্যাকেন্সির যে সংখ্যাটা আছে সেটা কিন্তু পরিবর্তন হতে পারে। এরপর দেখো যে সার্ভিস লিয়েবিলিটি যেটা আছে, তোমাদের বলা হচ্ছে the post involves all India service liability, therefore the candidate is willing to serve anywhere in India, only need to apply। ইন্ডিয়ার যে কোনো জায়গাতে তোমরা এটা সার্ভিসটা দিতে পারে, ঠিক আছে। এরপরে যে সেন্টার আছে, সিটি সেন্টার অর সিটি অফ এক্সামিনেশন, সেটা এখানে দেওয়া হয়েছে। তোমাদের সামনাসামনি যেটা সুবিধা হবে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের যে আসানসোল দিয়েছে, ঠিক আছে। আসানসোল আছে, হুগলি আছে, কল্যাণী আছে, কলকাতা আছে, এগুলো পোস্টগুলো তোমরা এখানে সেন্টার নিতে পারো। যে কোনো 3টা পোস্টে তোমরা যে কোনো 3টে সেন্টারের জন্য চয়েস করতে পারো। In the online application, while filling the application form, the applicant should carefully decide about his or her choice of examination, ঠিক আছে। তারা কেয়ারফুলি যেন এক্সামিনেশন সেন্টারটা চুজ করে, ঠিক আছে। একবার চুজ হয়ে গেলে কিন্তু তারপরে আর সেটা চেঞ্জ হবে না, উইল নট বি চেঞ্জড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। নেক্সট যে এক্সাম সম্পর্কে তোমাদের বলছি, স্কিম অফ এক্সামিনেশন, সেই এক্সামের কী হচ্ছে না, 3টে টায়ার 1, টায়ার 2, টায়ার 3তে এক্সাম হবে। টায়ার 1 এক্সাম যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলি অনলাইন মোড, মানে CBT টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 100 নম্বরের অবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে MCQতে, ডিভাইডেড ইন্টু 5 পার্টস কন্টেনিং 20 কোয়েশ্চেন অফ 1 marks অন ইচ। এবার কি হচ্ছে যে 5টা পার্টে ভাগ করেছি, সেই 5টা পার্ট থেকে প্রত্যেকটা পার্ট থেকেই 20 মার্কস করে আসবে, আর প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 marks থাকছে বরাদ্দ, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা আসছে জেনারেল অ্যাওয়ারনেস, যেটার মধ্যে আমাদের পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো করলেই মোটামুটি এখানে কমন পাওয়া যেতে পারে, ঠিক আছে। বিতে কি বলছে না, কোয়ান্টিটিভ যে অ্যাপটিটিউডের কথা বলছে, ম্যাথ পোর্শনটা পুরোটাই ম্যাথের, সেখানে আমাদের অ্যারিথমেটিক্স থেকে শুরু করে পাটিগণিত, বীজগণিত সবটাই থাকছে। গ্রুপ সি এর মধ্যে পড়ছে নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং। তার মানে রিজনিংয়ের পুরো পার্ট, রিজনিংয়ের যা যা হয় সব পার্টে এখানে করা হয়েছে, ঠিক আছে, কভার করা হয়েছে। এরপর আসছে ডিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এরর ডিটেকশন, সিনোনিমস, অ্যান্টোনিমস এইসবগুলো থাকে। গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব বা ইডিয়মস, ফ্রেজেস এইসবগুলো থাকছে। তোমরা যদি ইংলিশের প্রিপারেশন নিতে চাইছো, সো আমার চ্যানেলে আমি একটা ইংলিশের উপর সেশন শুরু করতে চলেছি, যেটাতে আমাদের বেসিক থেকে একদম হাই লেভেল পর্যন্ত পড়ানো হবে।
যেটা পার্টস অফ স্পিচ থেকে শুরু করব, তার মধ্যে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ সব কিছু থাকবে, সেন্টেন্স থেকে শুরু করে এরর কারেকশন অবশ্যই থাকবে। সেখানে তোমরা জয়েন করতে পারো আমার চ্যানেলটা, পরবর্তী যে ক্লাসগুলো যাতে মিস না হয়। এরপরে এই যেটা হচ্ছে আমাদের জেনারেল স্টাডিজ, এই জেনারেল স্টাডিজের কথা বলি। জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স, পুরো সায়েন্স পার্টটা, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এই সবগুলোই পড়ছে এই জেনারেল সায়েন্সের মধ্যে। এই জেনারেল সায়েন্সটা তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন মক টেস্ট নেওয়া হয়। সেই প্রত্যেক দিন মক টেস্টের সাহায্যে তোমরা নিজেদের জেনারেল নলেজটা, জেনারেল স্টাডিজটা তোমরা ইমপ্রুভ করতে পারো। ঠিক আছে, ডিসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে দিয়ে দেবো, তোমরা সেটা থেকে জয়েন হতে পারো। সেখানে প্রত্যেক দিন মক টেস্ট বা জেনারেল নলেজ তোমরা প্র্যাকটিস করতে পারবে। ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে, যেটা 1/4 আছে, মানে 4টা ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, মানে 0.25 মার্কস, নেগেটিভ মার্কস। এবার চলে আসছি টায়ার 2। টায়ার 2 যেটা হয় সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ টাইপ পেপার। ঠিক আছে, যেহেতু ডেসক্রিপটিভ টাইপ পেপার বলেছে, তার মানে এটা পেপার পেনে এক্সামটা হবে। পেপার পেনে এক্সামটা হবে 50 নম্বরের এক্সামটা হবে। 50 নম্বরের জন্য তোমাদের এসে থাকবে 30 মার্কসের, ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড প্রেসি রাইটিং থাকবে 20 মার্কসের। এটা আমার সময় থাকবে 1 আওয়ার, যেটা টোটাল মার্কস হচ্ছে 50। ঠিক আছে, টায়ার 1-এরও সেম 1 আওয়ার থাকছে। ঠিক আছে, 100 মার্কসের জন্য 1 আওয়ার থাকছে, 60 মিনিট। ঠিক আছে, এরপরে টায়ার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইন্টারভিউ। টায়ার 3 যেটা ইন্টারভিউতে টোটাল 100 মার্কস থাকবে। ঠিক আছে, সিলেকশন অফ প্রসেস, কীভাবে ক্যান্ডিডেট সিলেকশন হবে না, তারা 3টা সেন্টার অ্যালটেড তাদের জন্য থাকবে, 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, যে কোয়েশ্চেনের অ্যাটেম্প থাকবে না সেটার জন্য কোনো মার্কস থাকছে না, আনঅ্যাটেম্প কোয়েশ্চেনের জন্য কোনো মার্কস থাকছে না, আর মার্ক ফর রিভিউ যদি থাকে সেটা কিন্তু কোনোভাবে কনসিডার করা হবে না। ঠিক আছে, নেক্সট কি বলছে, যে একটা পাস মার্কস তারা ধরে দিয়েছে, আনরিজার্ভের জন্য 35, ওবিসির জন্য 34, এসসিএসটির জন্য 33। এটা হচ্ছে পাস মার্কস, কিন্তু এটা কোনো কাট অফ নয়, কাট অফটা এর থেকেও বেশি হতেই পারে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে আমাদের অন দ্য বেসিস এক্সাম ক্যান্ডিডেট উড বি শর্ট লিস্টেড ফর টায়ার 2। তাহলে টায়ার 1-এর নর্মালাইজেশনের পরে যে মার্কসটা হবে সেরপরে একটা শর্ট লিস্ট করা হবে টায়ার 2 এর জন্য। ঠিক আছে, এক্সাম অ্যাট 10 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস। তারপর বলছে যে লিস্টটা দেওয়া হবে সেটা 10 টাইমস নাম্বার অফ ভ্যাকেন্সিস, মানে 2000 ভ্যাকেন্সির 10 গুণ, মানে হচ্ছে 20,000 এখানে কিন্তু আমাদের ক্যান্ডিডেটকে ডাকবে। ঠিক আছে, ক্যান্ডিডেটকে ডাকবে। এরপর কাট অফের জন্য ডাকবে অন দ্য বেসিস অফ, তারপরে টায়ার 1 টায়ার 2 এর পরে যে মার্কসটা হবে সেটার উপর একটা লিস্ট বার করা হবে, যেটা কিন্তু 5 টাইমস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট আর ক্যান্ডিডেট সিকিউরস ইন 33% মার্কস, দ্যাট ইজ 17 আউট অফ 50 ইন টায়ার 2 এক্সাম। তারপর 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। ঠিক আছে, টায়ার 1 টায়ার 2 এর পরে ইন্টারভিউর জন্য। এবার যদি টাই হয়ে যায়, মানে কিছু ক্যান্ডিডেটদের যদি মার্কস সেম এসে যায়, তারপরে তারা কীভাবে রেজুলেশন সেটা হবে, সেটা টায়ার 3-র মার্কসটা প্রথমে দেখা হবে। ঠিক আছে, তারপর টায়ার 2-এর মার্কস দেখা হবে। তাও যদি সেম এসে যায় তাহলে নর্মালাইজেশন মার্কস 1-এ দেখতে হবে। আর তারপরে যদি টাই হয়ে থাকে তাহলে ডেট অফ বার্থ, যারা ওল্ডার ক্যান্ডিডেট তাদেরকে সুযোগটা বেশি দেওয়া হবে। ঠিক আছে, আর তাছাড়াও যদি আমাদের টাই থেকেই যায় তখন অ্যালফাবেটিক্যাল অর্ডার, নেম, স্টার্টিং ফার্স্ট নেম যাদের থাকবে সেটা দিয়ে কিন্তু সেটা হবে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে না, অ্যাপ্লাই করার jন্য www.mh.gov.in এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া www.ncs.gov.in এই লিঙ্কে গিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই দ্য পোস্ট প্রোভাইডেড দে ফুলফিল দ্য প্রেসক্রাইবড এলিজিবিলিটি কন্ডিশন। যেটা আমাদের শুরু হচ্ছে ফর্ম ফিল আপটা, সেটা অলরেডি শুরু হয়ে গেছে 19/12/2020 থেকে। যে ফর্ম ফিল আপটা চলবে 9/1/2021 পর্যন্ত, এর আগেই তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। ঠিক আছে, এবারে যে স্টেপস টু অ্যাপ্লাই সেটা দেওয়া হয়েছে এখানে, কীভাবে অ্যাপ্লাই করা যাবে না। স্টেপ 1-এ বলছে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর যে লগ ইন আইডি আর পাসওয়ার্ড সেটা কিন্তু আমাদের ইমেলে দেওয়া হবে, সেন্ড করা হবে। ঠিক আছে, এটা সেন্ড করার পরে স্টেপ 2 আমাদের ফলো করতে হবে। স্টেপ 2 কী হবে না, স্টেপ 2-তে যে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডটা পেলাম, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেটাকে সেখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে, কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে, আপলোড ফটো, সিগনেচার অ্যান্ড সাবমিট এক্সামিনেশন ফি, এগুলো দিতে হবে। ঠিক আছে, সো যে ফটোর কথাটা বলছে সেটা কালার ফটো হতে হবে 35mm × 45mm মধ্যে। ঠিক আছে, যেটা কিন্তু 12 সপ্তাহের থেকে পুরনো হওয়া চলবে না, এবং ব্ল্যাক হোয়াইট উইল নট বি অ্যাকসেপ্টেড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো সেখানে নেবে না তারা। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে আমাদের সিগনেচার, সেই সিগনেচারটাও কিন্তু কী করতে হবে, ব্ল্যাক ইঙ্কে করতে হবে, মানে কালো কালিতে আর সাদা পেপারের উপর সিগনেচার করতে হবে। আর সেই ফটোটা স্ক্যান করতে হবে, শুধুমাত্র যে জায়গাটা সিগনেচারটা আছে সেই জায়গাটা শুধু
স্ক্যান করতে হবে। ঠিক আছে, দুটো ফটোর সাইজই 50 থেকে 100 কেবির মধ্যে করতে হবে, দুটো ফটোর সাইজই 50 থেকে 100 কেবির মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আর যে অ্যাপ্লিকেশানের ফিটা, সেই অ্যাপ্লিকেশান ফিটার কথা বলেছে এরা। অ্যাপ্লিকেশান ফি, মেল ক্যান্ডিডেট অফ জেনারেল EWS অ্যান্ড OBC ক্যাটাগরিজ তাদের এক্সামিনেশন ফি 100 টাকা লাগছে, তার সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসিং ফি যেটা সেটা কিন্তু 500 লাগছে, মানে টোটাল আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে 600 টাকা। ঠিক আছে, আর অল SC ST ক্যাটাগরি আর ফিমেল ক্যান্ডিডেটস তাদের কিন্তু এক্সামিনেশন ফিটা লাগছে না, কিন্তু যে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেসটা যেটা 500 টাকা সেটা কিন্তু তাদের লাগছে, যেটা তোমরা অনলাইন পেমেন্ট করতে পারো, আবার অফলাইন মোডেও পেমেন্টটা করতে পারো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমরা ইংলিশে প্র্যাকটিস করতে চাইছো, সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেখানে আমি ইংলিশ পার্টস অফ স্পিচ থেকে শুরু করব, প্রত্যেক দিন একটা করে ক্লাস হবে। আর জিকে প্র্যাকটিসের জন্য যেটা বললাম, টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো, মক টেস্ট প্রত্যেক দিনই হয়, সেখানে তোমাদের জেনারেল নলেজটা ইমপ্রুভ হবে। ঠিক আছে, সো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা জয়েন করে নিও।